গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু কে স্টাডি। তোমাদের দুদিন ক্লাস অফ ছিল, তো এরপর থেকে আবার ক্লাসগুলো কন্টিনিউ হবে। আমি এই দুদিন তোমাদেরকে একটু প্রিমিয়ার ক্লাস করে দেবো। তোমরা যারা লাইভে রয়েছে অ্যান্সার করতে পারবে, সবাই কমেন্ট বক্সে পার্টিসিপেট করতে পারবে। আর এই দুদিনের পর তারপর তোমাদের আবার লাইভ ক্লাস হবে, কেমন? তো আজকে আমাদের ডাব্লিউবিপি কেপি জিকে মক টেস্ট 21 এবং 1 থেকে 20 পর্যন্ত যারা যারা দেখোনি, আই বাটনে তোমরা প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকেও দেখে নিতে পারো আই বাটনে ক্লিক করে, অথবা আমাদের চ্যানেলে গিয়ে দেখো ডাব্লিউবিপি কেপি জিকে মক টেস্ট 21 বলে একটা প্লেলিস্ট রয়েছে। 21 না, মক টেস্ট পর্যন্ত, এই পর্যন্ত লিখলেই তোমরা একটা প্লেলিস্ট পাবে। তো ওখানে তোমাদের আগের সবকটা ক্লাস রয়েছে, তোমরা আগেরগুলো দেখতে পারবে, কেমন? চলো স্টার্ট করবো আজকের ক্লাস। চলো, ফার্স্ট কোয়েশ্চেন আজকে, ভূপৃষ্ঠে কোন ধাতুটি সর্বাপেক্ষা বেশি পরিমাণে পাওয়া যায়? ভূপৃষ্ঠে বা আর্থ ক্রাস্টে সর্বাপেক্ষা বেশি কোনটা পাওয়া যায়? অ্যালুমিনিয়াম পাওয়া যায়। লোহা ভূপৃষ্ঠে দ্বিতীয় সর্বাধিক পরিমাণে পাওয়া ধাতু, প্রায় 5% পাওয়া যায়। অ্যালুমিনিয়াম পৃথিবীর ভূত্বকের মধ্যে সর্বাধিক পরিমাণে পাওয়া ধাতু, 8.1% পাওয়া যায়। আর পৃথিবীর সব থেকে ওপরের আবরণটাকে বলা হয় কি? ক্রাস্ট বা ভূত্বক। উপাদানের ভিত্তিতে ভূত্বককে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে শিয়াল, ভূত্বকের সবচেয়ে উপরের সিলিকন আর অ্যালুমিনিয়াম সমৃদ্ধ শিলাস্তর, এটাকে শিয়াল বলা হয়। এই স্তরটা মহাদেশ গঠন করে, তাই এই স্তরকে মহাদেশীয় ভূত্বক বলা হয়। সিলিকন আর অ্যালুমিনিয়াম এই দুটো মিশেই তৈরি হয়েছে কি? শিয়াল, SiAl। সীমা হচ্ছে ভূত্বকের সর্বনিম্ন অংশের একটা স্তর, মানে সিলিকন আর ম্যাগনেসিয়াম সমৃদ্ধ, এই স্তরটা মহাসাগরীয় ভূত্বকও বলা হয়। সিলিকনের Si আর ম্যাগনেসিয়ামের Ma মিলিয়ে এটাকে বলা হয় সীমা। আর পৃথিবীর কেন্দ্রমণ্ডলে লোহা আর নিকেল বেশি পরিমাণে থাকায় লোহার Fe আর নিকেলের Ni মিলিয়ে এটাকে বলা হয় নিভে। তারপরে সূর্য সিদ্ধান্ত নামক গ্রন্থটি কার লেখা? সূর্য সিদ্ধান্ত নামক গ্রন্থটা লেখা হচ্ছে কার? আর্যভট্টের। পঞ্চসিদ্ধান্তিকা, এটা বরাহমিহিরের লেখা। দেবী চন্দ্রগুপ্তম নাটকটা বিশাখ দত্ত রচনা করেছিলেন। পঞ্চতন্ত্র গ্রন্থটা বিষ্ণু শর্মা রচনা করেন। ব্রহ্ম সিদ্ধান্ত, এই গ্রন্থটা ব্রহ্মগুপ্ত রচনা করেন। বৃহৎ সংহিতা গ্রন্থটা বরাহমিহির রচনা করেন। মুদ্রা রাক্ষস বিশাখ দত্ত রচনা করেছিলেন। বুদ্ধচরিত রচনা করেছিলেন অশ্বঘোষ। তারপরে পশ্চিমবঙ্গের প্রধান বাগিচা ফসল কোনটি? পশ্চিমবঙ্গের প্রধান বাগিচা ফসল চা হয়ে যাবে। নিম্নলিখিত কোন শাসক জিতল নামক তাম্র মুদ্রার প্রচলন করেছিলেন? ইলতুৎমিশ। শামসুদ্দিন ইলতুৎমিশ ছিলেন দাস বংশের তৃতীয় সুলতান এবং কুতুবুদ্দিন আইবকের জামাতা। ইলতুৎমিশ 40 চক্র প্রবর্তন করেছিলেন। ইলতুৎমিশ ইকতা প্রথার প্রচলনও করেছিলেন। আর এই ইলতুৎমিশ কুতুব মিনারের নির্মাণ কার্যকে শেষ করেছিলেন। তারপরে অ্যান্টিসেপটিক দ্রবণ তৈরিতে নিম্নলিখিত কোনটা ব্যবহার করা হয়? আয়োডিন ব্যবহার করা হয় অ্যান্টিসেপটিক দ্রবণ তৈরিতে। তারপরে কোন দেশের মধ্যে ম্যাগিনোট রেখা বিদ্যমান? ম্যাগিনোট রেখাটা রয়েছে ফ্রান্স এবং জার্মানির মধ্যে। ম্যাগিনেট লাইন ফ্রান্সের একটা প্রতিরক্ষামূলক আইন, এটা 1930 সালে নির্মিত হয়। ম্যাগিনেট লাইন প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মান আক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য তৈরি করা হয়েছিল। দেখো, এখানে আমি অন্যান্য বাউন্ডারি লাইনগুলো একবার দিয়েছি, সবাই একবার রিমাইন্ড করে নাও। ডুরান্ড লাইনটা পাকিস্তান আর আফগানিস্তানের সাথে রয়েছে, ভারত আর আফগানিস্তানও আমরা বলতে পারি। ম্যাকমোহন লাইন ভারত আর চীন। ম্যাগিনোট লাইনটা ফ্রান্স জার্মানি। 38তম প্যারালাল লাইন বা সমান্তরাল রেখা, এটা উত্তর আর দক্ষিণ কোরিয়ার মধ্যে রয়েছে। অর্ডার নিচে লাইন রয়েছে জার্মানি পোল্যান্ডের মধ্যে। র্যাডক্লিফ লাইন ভারত পাকিস্তান। 17তম প্যারালাল রয়েছে উত্তর দক্ষিণ ভিয়েতনামের মধ্যে। 16তম প্যারালাল রয়েছে নামিবিয়ার অ্যাঙ্গোলার মধ্যে। তারপরে
কোন সালে ক্ষুদিরাম বসু মুজাফফরপুরে কিংস ফোর্টকে হত্যার চেষ্টা করেছিলেন? 1908 সালে ক্ষুদিরাম বসু মুজাফফর কিংস ফোর্টকে হত্যার চেষ্টা করেছিলেন। 11ই আগস্ট ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল 1908 সালে। আর তাকে নিয়ে পীতাম্বর দাস লিখেছিলেন একবার বিদায় দে মা ঘুরে আসি, এই গানটা। তারপরে বড় আন্দামান আর ছোট আন্দামানের মাঝে কোন প্রণালী অবস্থান করছে? ডানকান প্রণালী। ডানকান প্যাসেজ ভারত মহাসাগরের একটা প্রণালী। এটা প্রায় 48 কিলোমিটার প্রশস্ত। এটা উত্তরে রুটল্যান্ড দ্বীপ এবং দক্ষিণে ছোট আন্দামানকে পৃথক করেছে। ডানকান প্যাসেজের পশ্চিমে বঙ্গোপসাগর আর পূর্বে আন্দামান সাগর রয়েছে। পক প্রণালী যেটা, এটা ভারতবর্ষ আর শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত। এর প্রস্থ 82 কিলোমিটার। এটা বঙ্গোপসাগরকে মান্নার উপসাগরের সাথে যুক্ত করেছে আর ভারত ও শ্রীলঙ্কাকে বিভক্ত করেছে। 10 ডিগ্রি চ্যানেল যেটা, এটা হচ্ছে তোমার বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জ এবং নিকোবর দ্বীপপুঞ্জকে একে অপরের থেকে পৃথক করেছে। মান্নার উপসাগর ভারত আর শ্রীলঙ্কার মধ্যে রয়েছে। তারপরে নিম্নলিখিত কোনটি বহিঃক্ষরা গ্রন্থি? এর মধ্যে বহিঃক্ষরা গ্রন্থি হচ্ছে তোমার কোনোটাই নেই, সবকটাই অন্তঃক্ষরা বা মিশ্র, তোমার পিটুইটারি, পিনিয়াল বা থাইরয়েড এগুলো। তোমাদের কাছে হোমওয়ার্ক থাকলো একটা, সেটা হচ্ছে অগ্নাশয় কি ধরনের গ্রন্থি, অন্তঃক্ষরা, বহিঃক্ষরা না মিশ্র? এগুলো শেষকালে আমাকে তোমরা কমেন্টে অ্যান্সার করে জানাবে, এটা তোমাদের হোমওয়ার্ক। বহিঃক্ষরা গ্রন্থির সাথে একটা ছিদ্র যুক্ত থাকে যার দ্বারা হরমোন নিঃসৃত হয়, আর অন্তঃক্ষরা গ্রন্থিতে কোনো ছিদ্র থাকে না, এটা সরাসরি রক্তে হরমোন নিঃসরণ ঘটায়। উপরের 3টি গ্রন্থি কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি, এই 3টে গ্রন্থি অন্তঃক্ষরা গ্রন্থি। অগ্নাশয়ে বহিঃক্ষরা আর অন্তঃক্ষরা 2 ধরনের বৈশিষ্ট্য আছে, তাই এটাকে বলা হয় মিশ্র গ্রন্থি। পিটুইটারি গ্রন্থিকে বলা হয় প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড। হরমোনকে রাসায়নিক দুধ বলা হয়। কয়েকটা বহিঃক্ষরা গ্রন্থি হচ্ছে তোমার ঘর্মগ্রন্থি, অশ্রুগ্রন্থি, লালা গ্রন্থি, এগুলো। তারপরে ক্যাম্পাস তৃণভূমি কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় ব্রাজিলে। কোথায় কি তৃণভূমি আছে একবার চট করে দেখে নাও সবাই। স্টেপ তৃণভূমি পূর্ব ইউরোপ এবং উত্তর এশিয়া, পুস্তাজ হাঙ্গেরি, প্রেইরি উত্তর আমেরিকা, পম্পাস আর্জেন্টিনা, ভেল্ড দক্ষিণ আফ্রিকা, ডাউন্স অস্ট্রেলিয়া, ক্যান্টারবেরি নিউজিল্যান্ড আর সাভানা আফ্রিকা আর অস্ট্রেলিয়া। তারপরে উত্তরপ্রদেশে অবস্থিত পরমাণু শক্তি কেন্দ্রটি হলো নিম্নের কোনটি? উত্তরপ্রদেশে অবস্থিত পরমাণু শক্তি কেন্দ্র কোনটা? নারোরা পরমাণু শক্তি কেন্দ্র। নারোরা পারমাণবিক কেন্দ্র উত্তরপ্রদেশের রাজ্যের বুলন্দ শহর জেলাতে রয়েছে। সাতপুরা তাপবিদ্যুৎ কেন্দ্র মধ্যপ্রদেশের বেতুল জেলার সারণীতে রয়েছে। কোরবা থার্মাল পাওয়ার প্ল্যান্ট ভারতের ছত্তিশগড় রাজ্যের কোরবা জেলাতে অবস্থিত। রামাগুন্ডাম তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের তেলেঙ্গানার পেদ্দাপল্লী জেলার রামাগুন্ডামে রয়েছে। তারপরে মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় সিস্টার ক্রোমাটিডগুলো পৃথক হয়? মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় সিস্টার ক্রোমাটিডগুলো পৃথক হয়? তো এটা অ্যানাফেজ দশাতে হয়, সিস্টার ক্রোমাটিডগুলো আলাদা হয়ে যায়। অ্যানাফেজ হলো মাইটোসিস কোষ বিভাজনের 4র্থ পর্যায়। এতে নিম্নলিখিত ঘটনাগুলো ঘটে। দেখো, সেন্ট্রোমিয়ার বিভাজন আর ক্রোমাটিডগুলো আলাদা আলাদা হয়ে যায়, আর ক্রোমাটিডগুলো বিপরীত মেরুতে চলে যায়। তারপরে কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে অবদানের জন্য দেওয়া হয়? কলিঙ্গ পুরস্কারটা দেওয়া হয় বিজ্ঞান ক্ষেত্রে অবদানের জন্য। এটা 1952 সালে ভারতে কলিঙ্গ ফাউন্ডেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি বিজু পট্টনায়কের অনুদানের ভিত্তিতে দেওয়া স্টার্ট হয়েছিল। ইউনেস্কো এই পুরস্কারটা দিয়ে থাকে। তারপরে কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল 1936 সালে। সহজানন্দ সরস্বতী 1936 সালে জমিদারি প্রথার বিরুদ্ধে কৃষকদের সমস্যা সমাধানের জন্য অল ইন্ডিয়া কিষাণ সভা গঠন করেছিলেন। 1936 সালের 11ই এপ্রিল লখনৌতে অল ইন্ডিয়া কিষাণ সভা গঠিত হয়েছিল, যার প্রথম সভাপতি ছিলেন সহজানন্দ সরস্বতী এবং এনজি রঙ্গ ছিলেন সম্পাদক। তারপরে খনিজ পদার্থ ফ্লোরিনের অভাবে মানবদেহের কি ক্ষতি হয়? ফ্লোরিনের অভাবে যেটা হয় সেটা হচ্ছে দাঁত দুর্বল হয়ে যায়, দুর্বল দাঁত। ফ্লোরাইড বা ফ্লোরিনের অভাব একটা ব্যাধি যাতে দাঁতের ক্ষয় হয়। মানবদেহের লৌহ খনিজের অভাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয়ে থাকে।
আবার ভিটামিন B12 মানে কোবালামিন অথবা ভিটামিন B9 মানে ফোলেট, ঠিক আছে, এর অভাবে রক্তাল্পতা কিন্তু হয়ে থাকে। আয়োডিনের অভাবে কি হয়? গয়টার হয়। আয়োডিনের অভাবে হয় গয়টার। তারপরে প্রতিহার বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি? প্রতিহার বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছেন মিহির ভোজ। প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম নাগভট্ট। প্রতিহার রাজাদের প্রথম রাজধানী ছিল উজ্জয়িনীতে। পরবর্তী সময় তারা কনৌজে তাদের রাজধানী স্থানান্তর করেছিল। প্রতিহার বংশের রাজা মিহির ভোজ আদি বরাহ উপাধিও গ্রহণ করেছিলেন। আর প্রতিহার বংশের শেষ রাজা যশপাল ছিলেন। তারপরে চেঞ্চু উপজাতি ভারতের কোন রাজ্যে বসবাস করে? চেঞ্চু উপজাতি অন্ধ্রপ্রদেশে বসবাস করে। চেঞ্চু উপজাতি ভারতের অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, উড়িষ্যা এইসব রাজ্যগুলোতে দেখতে পাওয়া যায় এবং এইসব রাজ্যের একটা ঘোষিত তপশিলি জাতি এগুলো। তারা একটা আদিম উপজাতি যাদের ঐতিহ্যগত জীবনধারা শিকার এবং সংগ্রহের উপর নির্ভরশীল। চেঞ্চুরা দ্রাবিড় ভাষা পরিবারের সদস্য চেঞ্চু ভাষায় কথা বলে। চেঞ্চু ভাষাটা দ্রাবিড়িয়ান ল্যাঙ্গুয়েজ একটা। তারপরে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করা হয়েছে? জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করা হয়েছে 21 নম্বর অনুচ্ছেদে। এই অধিকারটা নাগরিক বা বিদেশি সবার জন্যই প্রযোজ্য। এই অধিকারটা কখনো বাতিল করা যায় না, এমনকি জাতীয় জরুরি অবস্থার সময়তেও নয়। তারপরে মাইক্রো প্রসেসর এর কাজ কি? মাইক্রো প্রসেসরের কাজ তথ্য প্রক্রিয়াকরণ বা ডেটা প্রসেসিং। তারপরে সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি কোনো রাজ্যের শাসন পরিচালনার দায়িত্ব নিজের হাতে নিতে পারেন? 356 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। রাষ্ট্রপতি যদি এই বিষয়ে সন্তুষ্ট হন যে কোনো রাজ্য সংবিধান অনুযায়ী তার শাসন কার্য চালাতে পারছেন না, তাহলে রাষ্ট্রপতি সেই রাজ্যের রাজ্যপালের থেকে একটা রিপোর্ট নিয়ে তিনি সেই রাজ্যে রাজনৈতিক জরুরি অবস্থা জারি করতে পারেন। রাজনৈতিক জরুরি অবস্থাকে সাংবিধানিক জরুরি অবস্থা বা রাষ্ট্রপতি শাসনও বলা হয়। আর রাষ্ট্রপতি শাসনের সময় রাজ্যের শাসন বিভাগ আর আইন বিভাগকে ভেঙে দেওয়া হয়। রাষ্ট্রপতি শাসনের সময় রাষ্ট্রপতি নিজের আইনে নিজে আইন তৈরি করেন এবং রাজ্যের রাজ্যপালের মাধ্যমে সেই রাজ্যের শাসন চালান। এই আইনকে বলা হয় প্রেসিডেন্টস অ্যাক্ট। রাষ্ট্রপতি শাসনের প্রস্তাবটাকে 6 মাস অন্তর অন্তর পার্লামেন্ট দ্বারা অনুমোদিত হতে হয় এবং এর সর্বোচ্চ সময়সীমা হচ্ছে 3 বছর। তারপরে নাসিক কোন নদীর তীরে অবস্থিত? নাসিক গোদাবরী নদীর তীরে অবস্থিত। তারপরে সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বয়সে অবসর গ্রহণ করেন? সুপ্রিম কোর্টের বিচারপতিরা 65 বছর বয়সে অবসর গ্রহণ করেন। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং 33 জন অন্যান্য বিচারপতি, মোট 34 জন বিচারপতি বর্তমানে সুপ্রিম কোর্টে রয়েছেন। সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ আর শপথ বাক্য পাঠ করান ভারতের রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট। তারপরে ম্যাগনেসিয়ামের একটি আকরিক। ম্যাগনেসিয়ামের একটি আকরিক কি? ডলোমাইট হচ্ছে ম্যাগনেসিয়ামের একটি আকরিক। তারপরে নিচের কোনটি একটি ইমেলিং সফটওয়্যার নয়? ইমেলিং সফটওয়্যার নয় কোনটা? ফায়ারফক্স। ফায়ারফক্স হচ্ছে একটা ওয়েব ব্রাউজার। তারপরে লোকপাল। লোকপালের অর্থ কি? লোকপালের অর্থ হচ্ছে জনগণের তত্ত্বাবধায়ক। মানে শাসন ব্যবস্থার দুর্নীতি বিষয়ে জনগণের অভিযোগ আর তার সমাধান করার জন্য ভারতে 2013 সালে কেন্দ্রে লোকপাল আর রাজ্যে লোকায়ুক্ত সংস্থারা তৈরি করা হয়েছিল। ভারতের প্রথম লোকপালের সভাপতি ছিলেন পিনাকি চন্দ্র ঘোষ আর ভারতের লোকপালের বর্তমান সভাপতি হলেন অজয় মানিকরাও খানউইলকার। তারপর মহারাষ্ট্রের সক্রেটিস নামে কে পরিচিত ছিলেন? মহাদেব গোবিন্দ রানাডে মহারাষ্ট্রের সক্রেটিস নামে পরিচিত ছিলেন। বিচারপতি মহাদেব গোবিন্দ রানাডে ইনি ছিলেন মহারাষ্ট্রের সমাজ সংস্কারক। মহাদেব গোবিন্দ রানাডের প্রচেষ্টায় গোপাল, লোকমান্য বালগঙ্গাধর তিলক আর গণেশ আগারকার পুনাতে 1884 খ্রিস্টাব্দে ডেকান এডুকেশন সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। মহাত্মা গান্ধীর গুরু গোপাল কৃষ্ণ গোখলে মহাদেব গোবিন্দ রানাডেকে গুরু বলে মানতেন। মহাদেব গোবিন্দর উদ্যোগে পুনায় একটা বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। রানাডে 1870 খ্রিস্টাব্দে পুনাতে সার্বজনিক সভা স্থাপন করেন। তারপরে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোন দ্বীপে অবস্থিত? ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে কোথায়?
ব্যারেন দ্বীপে। নেক্সট, ইউএস ওপেন কার সঙ্গে যুক্ত? এটা একটা টেনিস টুর্নামেন্ট, ইউএস ওপেন। ভারতীয় সংবিধানে কল্যাণমূলক রাষ্ট্র ধারণাটা নিচের কোনটির মধ্যে নিহিত রয়েছে? রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি। নির্দেশমূলক নীতি ধারণাটা আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। এটা রয়েছে চতুর্থ অংশ বা পার্ট 4-এ। আর ভারত একটি জনকল্যাণকর রাষ্ট্র হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে যে সকল নীতিগুলো মেনে চলবে তাকেই রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি বা ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি বলা হয়। নির্দেশমূলক নীতিগুলো আদালত দ্বারা বলবৎযোগ্য হয় না, অর্থাৎ রাষ্ট্র যদি এই নীতিগুলো না মানে তবে আদালতের কাছে যাওয়া যাবে না এই ব্যাপারে। গুরুত্বপূর্ণ নির্দেশমূলক নীতি আমরা যদি দেখি, 38 নম্বর অনুচ্ছেদে রয়েছে জনকল্যাণকামী রাষ্ট্রের ধারণা। 39-এর ডি নম্বর অনুচ্ছেদে রয়েছে সমান কাজের জন্য সমান বেতন। 39A নম্বর অনুচ্ছেদে রয়েছে বিনামূল্যে আইনি পরিষেবা। 40 নম্বর অনুচ্ছেদে রয়েছে গ্রাম পঞ্চায়েত প্রতিষ্ঠা। 44 নম্বর অনুচ্ছেদে রয়েছে ইউনিফর্ম সিভিল কোড। 50 নম্বর অনুচ্ছেদে বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে আলাদা করা। তারপরে ভারতের সংবিধানের কোন তফসিলটি কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে ক্ষমতা বন্টন করে? 7ম তফসিল কেন্দ্র আর রাজ্যগুলোর মধ্যে ক্ষমতা বন্টন করে। তারপরে নিচের মধ্যে কোন গিরিপথটি তামিলনাড়ুর কোয়েম্বাটুরকে কেরালার পালাক্কাড় শহরের সাথে সংযুক্ত করেছে? কোন গিরিপথটা করেছে এটা? পালঘাট গিরিপথ। পালঘাট গিরিপথ পালাক্কাড় গিরিপথ নামে পরিচিত। নেক্সট, ঘড়ির স্প্রিংকে ঘোরালে কী ধরনের শক্তি উৎপন্ন হয়? ঘড়ির স্প্রিংকে ঘোরালে স্থিতিশক্তি উৎপন্ন হয়। তারপরে দেখো, মাউন্ট আবু হিল স্টেশন কোথায় অবস্থিত? মাউন্ট আবু হিল স্টেশন রয়েছে কোথায়? রাজস্থানে। ডেড সি কোথায় অবস্থিত? ডেড সি রয়েছে এশিয়াতে। ছাড়পত্র কে রচনা করেছিলেন? ছাড়পত্র রচনা করেছিলেন সুকান্ত ভট্টাচার্য। তারপরে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের সদর দপ্তর কোথায়? ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের সদর দপ্তর ভারতের গুরুগ্রামে রয়েছে, হরিয়ানায়। তারপরে দেখো, জল জীবন মিশন কত সালে স্বাধীনতা দিবসে ঘোষণা করা হয়েছিল? 2019-এ। প্রতি বছর কোন তারিখে জাতীয় মানব পাচার সচেতনতা দিবস পালন করা হয়? 11ই জানুয়ারি। সাম্প্রতিক নির্বাচনে ভুটানের প্রধানমন্ত্রী হিসাবে কে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন? সেরিং তোবগে। চোলামু হ্রদ কোথায় অবস্থিত? সিকিমে রয়েছে। তো এগুলোই ছিল তোমাদের আজকের কোয়েশ্চেন্স। তোমাদের হার্ড লেগেছে, ইজি লেগেছে না মিডিয়াম লেগেছে আমাকে তোমরা অবশ্যই বলো। আর তোমরা আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করে নাও। ওখানে তোমাদের ফ্রি উইকলি টেস্ট সিরিজ বা এখানে পেড কোর্সে তোমরা বিভিন্ন কোর্সেস পাবে। এগুলো নিয়ে যদি কোথাও কোনো ডিসকাস করার থাকে সেক্ষেত্রে তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নেবে, 9593430522, হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে। ঠিক আছে, নেক্সট ক্লাস 7টার সময় রয়েছে নলেজ অ্যাকাউন্টের মেন চ্যানেলে, ওখানে তোমরা জয়েন করে নিও। আমি টেলিগ্রামে লিঙ্ক শেয়ার করে দিয়েছি, ওখান থেকে তোমাদের নেক্সট জিকে ক্লাস হবে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে কথা হচ্ছে আবার সবার সাথে।